শুরু করব আমরা বিসর্গ সন্ধি। কি সন্ধি আমরা শুরু করব? বিসর্গ সন্ধি দিয়ে আমরা শুরু করব। আমরা প্রকারভেদ যদি ক্লিয়ার হই তাহলে এখন বিসর্গ সন্ধি আমরা করব, এবং আমরা আজকে যে টেকনিক অবলম্বন করব, যে টেকনিক অবলম্বন করে আমরা পড়ব, তাতে একটি মাত্র নিয়মের মধ্য দিয়ে যতগুলো সন্ধি আছে আমাদের সরাও। আমি কি বলেছি? তিনশে আমরা আবার রেফও বুঝি, আর উ বলতে আমরা বুঝি কি? তাহলে সেটি কি হয়ে যাবে? বিসর্গ সন্ধি হয়ে যাবে। তাহলে সেটি কি সন্ধি হয়ে যাবে? বিসর্গ সন্ধি হয়ে যাবে। ক্লিয়ার কিনা আমার কথাটুকু? সেটা একটু দেখেন। আমি কি বলেছি? আমি বলেছি ৩ স, দন্তস্ব, তালবস্য, মূর্ধন্যস্ব। তারপর বলছি র, রেফ, আরেকটা বলেছি উকার। এই কয়েকটা জিনিস উঠিয়ে দিয়ে তার জায়গায় যদি আমি কি করি? বিসর্গ বসাই দেই, তাহলে সেটি বিসর্গ সন্ধি হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে সেটা বলেন। এটা যদি ক্লিয়ার থাকেন তাহলে আমাকে বলেন, আমি উদাহরণে চলে যাব। ক্লিয়ার কিনা এটা বলেন। এটা ক্লিয়ার থাকলে আমাকে জানান যে এটুকু ক্লিয়ার কিনা। হ্যাঁ, যদি ক্লিয়ার হন তাহলে আমি উদাহরণে চলে যাব। উদাহরণগুলো কোনগুলো দিব আমরা? বিগত সালে যে কোশ্চেনগুলো আসছে বিসর্গ সন্ধি নিয়ে, সেই জায়গা থেকে আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটু উদাহরণটা দিয়ে নিই। আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি আপনাদের, এটা মনে রাখবেন। আরেকটা বিষয় কি মনে রাখবেন, যে ৩ স যদি যুক্ত অবস্থায় থাকে, তবে তার কাজটা আগে করতে হবে। আগে করতে হবে। কি বললাম আমি? ৩টা স যদি কখনো যুক্ত অবস্থায় থাকে, স্নিগ্ধা আরেকবার বলবো? আচ্ছা, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। আমি বলছি ৩ সরাও। ৩ স দিয়ে আমরা ৩টা স কথা উল্লেখ করছি। সরাও, রর মধ্যে র বুঝি আর রেফ বুঝি, তাই না? আর উ বলতে বুঝি উকার। এই কয়েকটা চিহ্ন এবং কি বর্ণ উঠাই দিয়ে তার জায়গায় বিসর্গ বসালেই সেটি বিসর্গ সন্ধি হয়ে যাবে। আমি উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, আমি যদি বলি যে কি বললাম আমি? এটা তপোবন। আমি কি বলেছি? এটা আমি বলেছি তপোবন, তাই না? এখন দেখেন এখানে কি আছে? উকার আছে না? উকার কোথায় আছে দেখেন, এই যে একার আছে আর এই যে আকার আছে, তাহলে কি উকার? এই উকার কি চিহ্নটা ছিল আমাদের কিন্তু নিয়মের মধ্যে এটা ছিল। তাহলে এই উকারটা উঠাই দিয়ে তার জায়গায় আমি কি বসাবো? বিসর্গ বসাবো, আর কিচ্ছু করব না আমি। যেমন দেখেন, তাহলে আমি কি করব? তপ দিলাম, একার আর আকারের জন্য আমি কি বসাবো? বিসর্গ বসাবো, যুগ বন। আমি কি কোনো পরিবর্তন করছি? আমি কিচ্ছু করি নাই, কিন্তু জাস্ট উকারটা ছিল, এই উকারটা উঠাই দিছি, এটার পরিবর্তে আমি বিসর্গ বসাইছি, তাইলে হয়ে গেছে। এটাই বিসর্গ সন্ধি। অনেকেই উত্তর দিচ্ছেন। ক্লিয়ার কিনা? আবার আমি কিছু নিয়ম পড়াচ্ছি। না, নিয়ম না, আমাদের বিসর্গ সন্ধি নিয়ে একটা নিয়মই, আর বেশি নিয়ম পড়ানোর দরকার নেই আমাদের। তারপর আমি যদি বলি যে কি লিখেছি এখানে? আমি এখানে লিখেছি শিরচ্ছেদ। হচ্ছে অনেকে। আমি এখানে লিখেছি কি? শিরচ্ছেদ। এখন দেখেন, এখানে র আছে,
তাহলে তো আমাদের র ছিল, র রেফ ছিল না। এখন তো চিন্তা করতে হবে, তাহলে স্যার রর জায়গায় আমি বিসর্গ বসাবো, এটা তো হয়, র জায়গায় বিসর্গ বসে আমি করব। কিন্তু দেখেন এখানে কি তালবস্য আছে যুক্ত অবস্থায়, কার সাথে যুক্ত অবস্থায় আছে, ছর সাথে। এই জন্য এই ৩০০ যখন যুক্ত অবস্থায় থাকবে তখন ওইটার কাজটা আগে করতে হবে আমাদের। তাহলে এই রটার দিকে আমাকে তাকাইলে হবে না। তাহলে এটা কি হবে আমি একটু করে দেখাই। হুম, যেমন দেখেন, তাহলে আমি দিলাম শির, শির তালবস্য স্বর জন্য আমি কি দিব, একটা বিসর্গ বসাই দিলাম, স উঠে গেল, আর রইল কোনটুকু, রইল হচ্ছে ছেদটুকু, ছয়কার দ। ক্লিয়ার কিনা, বোঝা যাচ্ছে কিনা একটু বলেন আমাকে। হুম, অনেকেই উত্তর করছেন, উত্তর সঠিক হচ্ছে। ও, সাইড হবো, আচ্ছা আচ্ছা, যাই হোক। সমস্যা নাই, অসংখ্য উদাহরণ পাবেন। যেমন দেখেন, আমি যদি বলি নিষ্ঠুর, আমি এখানে লিখলাম নিষ্ঠুর। এখন দেখেন এখানে র আছে, র উঠাইতে বিসর্গ দেওয়া যায়, কিন্তু এখানে মূর্ধন্য স যুক্ত অবস্থায় আছে। কারণ হচ্ছে আমি বলেছি যে মূর্ধন্য ৩টা স যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে তার কাজটা আগে করতে হবে। তাহলে আমি নিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। ৩ স্বর মধ্যে একটা স আছে, এটা কি মূর্ধন্য স আছে, তাহলে মূর্ধন্য স আমি কি করব, উঠাই দিলাম, উঠাই দিয়ে এটা পরিবর্তে আমি কি দিলাম, একটা বিসর্গ। এখানে রইল কি, ঠয় রসুকার বয়সীন র, নিষ্ঠুর, নি যোগ ঠোর। ক্লিয়ার কিনা। তারপর যদি আমি বলি যে নমস্কার, আমি কি বললাম, নমস্কার, নমস্কার, হ্যাঁ। এখানে দ্বন্দ্ব স আছে, তাহলে আমি কি দিব, ন ম, দ্বন্দ্ব স্বর জন্য আমি কি দিব, বিসর্গ দিব। তাহলে রয়েছে কি, কার, রয়েছে কোনটুকু, রয়েছে জাস্ট কারটুকু। তারপর যদি আমি বলি যে রেপ দিয়ে একটা দেওয়ার চেষ্টা করি। কি আছে উপরে, রেফ আছে, রেফ থাকলে আমাকে কি করতে হবে, অন্ত দিলাম, অন্ত দিলাম, রেফের জন্য আমি কি দিব, বিসর্গ, রেফ উঠে গেল, শেষে রইল কোনটুকু, গতটুকু। ক্লিয়ার কিনা, বোঝা যাচ্ছে কিনা, না বুঝলে অবশ্যই আমাকে বলবেন। তারপর দেখেন আমি একটু র দিয়ে দিই, র দিয়ে হয়তো বা দেয়া হয় নাই। হুম, আমি যদি বলি পুনরায়, কি দিলাম এখানে, পুনরায়, তাহলে কি করব, আমি দিলাম পুন, এই রটা আমি কি করব, উঠাই দিলাম, বিসর্গ দিয়ে দিলাম। এখানে আ মানে কি, আকার মানে কি, সরায়া, তাই না, পুনযোগ আয়, পুনরায়। ক্লিয়ার কিনা, বোঝা যাচ্ছে কিনা একটু বলেন, যে বিসর্গ সন্ধি যদি এভাবে আসে পরীক্ষায় পারবেন কিনা।
অনেকেই বলছেন বোঝা যাচ্ছে। বোঝা গেলেই ভালো। আর যদি বোঝা না যায় তাহলে কিন্তু এটা মহা বিপদ হয়ে যাবে। এখন একটা ব্যতিক্রম পড়াতে হবে। ব্যতিক্রমটা কি? যেমন হচ্ছে নিরস, নিরস, তাই না? নি দিলাম, নদীকার, এখানে রটা উঠে যাবে, বিসর্গ যোগ রস, কিন্তু এই ক্ষেত্রে কি হয় নাই, এই রটা উঠে যায় নাই, এটা হচ্ছে ব্যতিক্রম। এই নিরস আরো দু একটা আছে, আপনারা দেখে নেবেন, যে দুই চারটা আছে যে এরকম, যে অনেক সময় এটা উঠে যায় না। যেমন দেখেন যে নি রস, তাই না? এখন আমি যদি নি রটা উঠায় দিয়ে বিসর্গ দিলাম দন্তস্ব, তাহলে কি কোনো শব্দ হইলো? কিছু কিন্তু হয় না। এই জন্য এই রটা এখানে রয়েই গেছে, এটাই হচ্ছে একটু ব্যতিক্রম। আর সবগুলো হচ্ছে একই নিয়ম, এটা কোনো ব্যতিক্রম নাই। ও, তরফদার সাইফুল সুন্দর একটা কথা বলেছেন, যে বিসর্গ বুঝবো কিভাবে। এটা একটা চমৎকার কথা। বিসর্গ আপনি তখনই বুঝবেন যখন আপনি দেখবেন 3 সকেন্দ্রিক যুক্ত বর্ণ আছে, র আছে, রেফ আছে এবং উকার আছে। এই কয়েকটা জিনিস যখন আপনি একটা শব্দের মধ্যে দেখবেন, তখন আপনি মানসিকভাবে একটু স্থির করে নেবেন যে হ্যাঁ, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। আমি কি বললাম? 3 স, র, রেফ আর ওকার। এই কয়েকটা জিনিস থাকলে আপনি বুঝে নেবেন যে না, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের বিসর্গ সন্ধি হতে পারে। এটা আপনি প্রাথমিক একটা ধারণা করেই নেবেন যে এটা হতে পারে বিসর্গ সন্ধি, এবং সেটা বিসর্গ সন্ধি হবে। দেখেন আমাদের বিভিন্ন পরীক্ষায় যে বিসর্গ সন্ধিগুলো নিয়ে কোশ্চেন আসছিল, সেগুলো আমরা পারি কিনা। যদি আমরা এটা বুঝে থাকি, তাহলে আমার বিশ্বাস যে আমি যতগুলো উদাহরণ দিব এখন, সবগুলো উদাহরণে আপনারা পারবেন। আমি লিখে দিচ্ছি। যেমন আমাদের অতি সম্প্রতি একটা বিশেষ পরীক্ষা গেছে, সেটি হচ্ছে শিরচ্ছেদ। এটা সন্ধি বিচ্ছেদ করতে বলছে। এটা হচ্ছে 46তম বিসিএস। এই যে কয়েকদিন আগে গেল 46তম বিসিএস পরীক্ষা, এই কোশ্চেনটা আসছে। কি আসছে? শিরচ্ছেদ। এটা কিন্তু আমরা উদাহরণে দিয়েছি। এখন পারবেন কিনা একটু বলেন তো দেখি। এটা কি আমাদের জন্য কি খুব ঝামেলার কিছু? না, এটা আমাদের কাছে ডাল ভাতের মতো। কারণ কি, তালবস্য আছে, জাস্ট শটা আমরা উঠাই দিব, শির স উঠাই দিয়ে বিসর্গ দিয়ে দিলাম, আছে ছেদ, 6 একার 10। ক্লিয়ার কিনা? এটা 46তম বিশেষ পরীক্ষা এই কোশ্চেনটা আসছে। পারবো? তারপর দেখেন, তেইশতম বিশেষ পরীক্ষা একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা আপনাদের দেখাই। সেটা হচ্ছে কি, যে পাত হ্রাস, এই কোশ্চেনটা আসছে হচ্ছে আপনার 23তম বিশেষ পরীক্ষায়। কততম বিশেষ পরীক্ষায়? 23তম বিশেষ পরীক্ষা। দেখেন তো এটা পারেন কিনা, দ্রুত করবেন। দ্রুত করেন। হ্যাঁ, সবাই করে ফেলছেন। যাক, ক্লাস সফল, যে আপনারা পারছেন। তারপর যদি আমি বলি,
প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা একটা কোশ্চেন আসছিল একটু আগে, আমি যেটা উদাহরণ দিলাম নিরস, এটা 2013 সালে প্রাথমিক বিদ্যালয়ের কি নিয়োগ পরীক্ষায় কোশ্চেনটা আসছিল। এগুলো আপনারা পারবেন। হ্যাঁ, আরেকটা কোশ্চেন আপনারা দেখেন যে তিরোধান, তিরোধান এটা পারবেন কিনা দেখেন, এই কোশ্চেনটাও আসছিল। তারপর হচ্ছে 15তম প্রবাসক নিবন্ধন পরীক্ষা একটা কোশ্চেন আসছিল, কোশ্চেনটা হচ্ছে নিরোগ, এটাও আপনারা পারবেন। সেটা কি নিরোগ, কি ছিল নিরোগ। বলেন নিরোগ, এটা কিন্তু আমি যদি নিয়মের মধ্যে করি নি একার ওকারের জন্য আমি বিসর্গ দিয়ে দিলাম যুগ রগ রগ, এটা কোনো কি হবে কি, এটা নি যুগ রগ নিরগ না, এটা একার ও আকার দুটা দিয়েই করতে হবে, বিসর্গ বসাতে হবে, আবার একার ওকার দিয়েও আপনাকে করতে হবে। কেন করতে হবে, এটা হচ্ছে ব্যতিক্রম। ওই যে নিরূপ নিরস, হ্যাঁ, তারপর আরেকটা কি দিলাম, এইগুলা হচ্ছে কয়েকটা হচ্ছে কি ব্যতিক্রম, ব্যতিক্রম আসতে পারে, কিন্তু আর বাকি যত নিয়ম আছে সবগুলাই হচ্ছে কি, সবগুলাই হচ্ছে আমাদের যে নিয়মটা আমরা পড়াইলাম। সাইফুল সালমা, সালমা আসলে রয়ের জায়গায় আ হবে কেন, কোনটা আমি এটা সেটা বুঝলাম না। নিযুগ রূপ, হ্যাঁ, তাহলে দেখেন আমাদের বিসর্গ সন্ধি এখানে শেষ। কেন এখানে শেষ হইল, যে জাস্ট একটা নিয়ম মনে রাখবেন, সেই নিয়মটা হচ্ছে 3 সরাও, 3 মানে 3টা স, র রেফ, একটা হচ্ছে উকার, এই কয়েকটা বিষয় উঠাই দিয়ে তার জায়গায় বিসর্গ বসালেই সেটি কি হয়ে যাবে, সেটি বিসর্গ সন্ধি হয়ে যাবে। ক্লিয়ার তো? এখন পরীক্ষা আসে যে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি, হ্যাঁ, কি আসে, নিপাতনে সিদ্ধ, সিদ্ধ বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি বা বিশেষ নিয়মে সাধিত বা নিপাতনে সিদ্ধ, হ্যাঁ, বিসর্গ সন্ধি, যেগুলো কোনো নিয়ম মানে না। এটা যেমন আমি যদি বলি একটু গল্পের মধ্যে মনে রাখার চেষ্টা, বাচস্পতি অহর্নিশ পরিশ্রম করে, পরিশ্রম করে করে অহরহ, অহরহ ভাস্কর তৈরি করে, অহরহ কি করে, ভাস্কর তৈরি করে। এটাই হচ্ছে মনে রাখার সবচেয়ে ছোট একটা টেকনিক। বাচস্পতি, অহর্নিশ, অহরহ, ভাস্কর, এই চারটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। অসংখ্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে যে নিম্নের কোনটি নিপাতনে সিদ্ধ বা বিশেষ নিয়মে সাধিত বিসর্গ সন্ধি। ক্লিয়ার? আমি কি বললাম, যে অসংখ্য পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে যে নিম্নের কোনটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি বা বিশেষ নিয়মে সাধিত বিসর্গ সন্ধি, এই কোশ্চেনটা আসছে। এখন আমরা যদি এটুকু মনে রাখি যে বাচস্পতি অহর্নিশ পরিশ্রম করে অহরহ ভাস্কর তৈরি করে, তাহলে খুব ইজিলি মনে রাখা যায় বাচস্পতি, হ্যাঁ, তাহলে কি হবে, বাচ বিসর্গ যোগ পতি, অহর্নিশি অহ, হ্যাঁ, তা বিসর্গ
কি হবে? নিশা হবে। নিশ হবে না, আমরা তো জানি ওটা নিশ হবে না, ওটা নিশা হয়ে গেছে। এটাই হচ্ছে ব্যতিক্রম। অহরহ, এটা অহরহ, অহ যোগ অহর পর বিসর্গ যোগ অহ, এটাও কি বিশেষ নিয়মে সাহিত্য বিসর্গ। ভাস্কর, ভা দিলাম বিসর্গ যোগ কর, ভাস্কর। এভাবে পরীক্ষা এই কোশ্চেন। তৃপ্তি দাস, অহ যোগ অহ, শেষে অহর সাথেও বিসর্গ হবে না। হুম, না লাবণী, আপনি যেটা বলছেন যে আরো অনেক আছে, আসলে এত বেশি আপনার মনে রাখার দরকার নেই। কারণ কি জানেন, আপনি নবম দশম শ্রেণী একটা যে বিষয় মনে রাখবেন, যে যত প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, আপনি দেখবেন যে গত প্রাইমারি পরীক্ষায়, এর আগের প্রাইমারি নিয়োগ পরীক্ষায় যত ধরনের কোশ্চেন আসছে, এই কোশ্চেন গুলো আসছে হচ্ছে নবম দশম শ্রেণী একটা ভূত ব্যাকরণ বই ছিল আপনাদের, আপনারা যারা 2020 সালের আগে এসএসসি পাস করছেন, হ্যাঁ, তখন দেখবেন যে আপনাদের একটা বই ছিল, বইটার নাম ছিল হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, নামটা ছিল মনির চৌধুরীর বইটা থেকে। ওই বইটা থেকে আপনি দেখবেন হুবহু কমন করে যাচ্ছে, এবং ওই বইটাকে বেস ধরা হয় যে আসলেই আহ, মানে ব্যাকরণ আপনি জানেন কিনা ওইটা থেকে আপনাকে একটু প্রুভ করাবে তারা। এবং এই বইটা আপনার সাথে রাখবেন সব সময়, কারণ হচ্ছে কি হুবহু কমন পড়ে যাবে ওই বই থেকে। ওই বই যতগুলো আছে অতগুলো জানলে আপনার এনাফ, আর বেশি জানা দরকার নাই। যাই হোক, তাহলে কি বললাম, বাচস্পতি, অহর্নিশ, অহরহ, আর এটা হচ্ছে কি ভাস্কর। এগুলো হচ্ছে আমাদের কি বিশেষ নিয়মে বা নিপাতনে সিদ্ধ কি বিসর্গ সন্ধি, এগুলা কি করে না, এগুলো কোনো নিয়ম কানুন মেনে চলে না। হ্যাঁ, মনির চৌধুরীর হ্যাঁ বইটা আছে, রুমি আক্তার, হ্যাঁ থাকলে ভালো। হ্যাঁ, কারণ এই বইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বই। এই বইটা থেকে আপনি যত ধরনের আপনি বিসিএস থেকে শুরু করে সবগুলাতে এখান থেকে কোশ্চেন হয়। আর আমাদের লার্নিং স্কুলের যে বইটা আছে এটা থেকেও মূলত ওই জিনিসগুলো এটাতে আবার নতুন করে একটু গোছালো ভাবে দেয়া আছে। হ্যাঁ, এই আর কি। এখন দেখেন, আমি যাব ব্যঞ্জন সন্ধিতে। কি সন্ধিতে যাব আমি? ব্যঞ্জন সন্ধি। কি সন্ধিতে যাব আমরা? ব্যঞ্জন সন্ধি। সন্ধি বলতে আমরা কি বুঝি? আরেকটা কোশ্চেন কিন্তু আমাদের লেখা শেষ হয় নাই, আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিয়েন ইতি আক্তার। হ্যাঁ, আপনি লেখার জন্য যদি বসে থাকি তাহলে আমাদের সিলেবাস শেষ হবে না। হ্যাঁ, কারণ আপনাদের পরীক্ষা তো খুব দ্রুতই চলে আসছে, খুব কাছেই। এই জন্য আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন, ওটা আস্তে আস্তে আপনি রুমে বসে যে কোনো সময় লিখতে পারবেন, সমস্যা নাই। দেখেন, ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি বলতে আমরা কি বুঝি? ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরবর্ণের, স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ, এইগুলাই তো, এগুলোর সাথে যে মিলনের যে সন্ধি হয় সেটাই হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি। সন্ধি বলতেই কিন্তু কি, সন্ধি বলতে আমরা কি বুঝি? মিলন বুঝি, তাই না? একজনের সাথে আরেকজনের কি হয়? একটা সন্ধি হয়। সন্ধি বলতে আমরা বুঝি একজনের সাথে আরেকজনের কি হচ্ছে? মিলন হচ্ছে। সেটাকে আমরা কি বলবো? কল্পনা আক্তার, হ্যাঁ লেখা বোঝা একটু কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। হ্যাঁ, এটা বুঝতে পারছি যে এটা আপনি বুঝতেছেন না, কারণ আমি হচ্ছে লেখার দিকে একটু দুর্বল, যে লেখা আমার এতটা ভালো না। হ্যাঁ, তারপরে চেষ্টা করি। ব্যঞ্জন সন্ধি, হ্যাঁ, দেখেন এখন কিছু বোঝা যায় কিনা। যাই হোক, ওকে। পরীক্ষা কিন্তু এটাও চলে আসতে পারে যে সন্ধি বলতে আমরা কি বুঝি? সন্ধি বলতে আমরা বুঝি মিলন। হ্যাঁ, দুটি বর্ণের সাথে একটি বর্ণের সাথে আরেকটি বর্ণের যে মিলন বা সন্ধি, সেটাকে আমরা হচ্ছে সন্ধি বলি। এখন ব্যঞ্জন সন্ধি আমরা পড়ব। ব্যঞ্জন সন্ধিতে আমরা একটা নিয়ম পড়ি। নিয়মটা হচ্ছে কি, যে এক নিয়মের মধ্যে আমরা 4-5টা নিয়ম পেয়ে যাব। হুম, যেমন তারপর আগে একটা শর্ট নিয়ম পড়ি, 3 সমান সমান 1। কি বললাম আমি? 3 সমান সমান 1। এটা বুঝছেন কিনা? আমরা জানি যে
কণ্ঠধ্বনি আমরা কি জানি কণ্ঠধ্বনি কি কি? ক, খ, হ, ঙ, এগুলো হচ্ছে কি কণ্ঠধ্বনি। তারপর জানি আমরা তালব্য ধ্বনি, চ, ছ, জ, ঝ, এটা কি ইয়। তারপর আমরা জানি মূর্ধন্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি কি ট, ঠ, তারপর হচ্ছে ড, ঢ, মূর্ধন্য ন। আর তারপর আমরা জানি দন্ত ধ্বনি, দন্ত ধ্বনি কি ত, থ, দ, ধ, দন্তন্য। এবং শেষে হচ্ছে কি উষ্ঠধ্বনি, উষ্ঠধ্বনি কি প, ফ, ব, ভ, আর এটা হচ্ছে কি ম। এগুলো কিন্তু আমরা জানি সবাই, আমরা ছোটবেলা থেকেই আমরা ছোটবেলা থেকেই কিন্তু এগুলো আমরা পড়ে আসছি। আমি একটা নিয়ম দিয়েছি এখানে, নিয়মটা হচ্ছে 3 = 1। যদি 3 নাম্বার বর্ণ থাকে সেই 3 নাম্বার বর্ণটা কি হয়ে যাবে 1 নম্বর বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। 3 = 1 এর মানেই হচ্ছে যে 3 নাম্বার বর্ণটা কি হবে 1 নম্বর বর্ণে রূপান্তর হয়ে যাবে। যেমন দেখেন আমি যদি বলি এইভাবে, বাগদান, একজন মানুষের সাথে আরেকজন মানুষের কি হয় বাগদান হয়। এখন কি দেখা যায়, দেখেন বাগদান, এখানে গ কত নাম্বার বর্ণ বলো তো দেখি। গ হচ্ছে দেখেন ক খ গ, এই যে দেখেন গ নাম্বার হচ্ছে কি 3 নাম্বার বর্ণ না, ক খ গ, গ কত নাম্বার বর্ণ 3 নম্বর বর্ণ। আমি বলছি 3 = 1। যদি 3 নাম্বার বর্ণ থাকে তাহলে ওইটার 1 নম্বর বর্ণে রূপান্তর হবে। কি 1 নম্বর বর্ণ কি আছে, 1 নম্বর বর্ণ আছে ক। তাহলে কি হবে গটা হয়ে যাবে, গটা আছে ক নাম্বার 3 নাম্বার, এটা 1 নম্বর বর্ণ হচ্ছে ক। তাহলে আমি কি লিখবো বাক যোগ দান। ক্লিয়ার কিনা? ক্লিয়ার না থাকলে বলেন। 1 নম্বর বর্ণ থাকলে সেটা কি হয়ে যাবে, সেটা 3 নম্বর বর্ণে রূপান্তর হয়ে যাবে। যখন দেখবেন এটা 1 নম্বর বর্ণ না, সেটা কি হয়ে যাবে 3 নম্বর বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। তারপর যদি আমি বলি যে আরেকটা উদাহরণ দিয়ে বলি, কি বললাম এখানে সদানন্দ, এই দটা কত নাম্বার বর্ণ বলো তো দেখি, ত থ দ, এই যে দেখেন দটা কত নাম্বার বর্ণ, দটা হচ্ছে 3 নম্বর বর্ণ। তাহলে কি হবে 3 নম্বর বর্ণ 1 নম্বর বর্ণ কি আছে ত, 1 নম্বর বর্ণটা আছে কি ত। একটা বিষয় আপনি মনে রাখবেন, এই ত এটা নিচে হসন্ত আর খণ্ডত্ব দুইটা সেম। কি বললাম দুইটা সেম। এই যে খণ্ডত্ব আমি বললাম আর তর নিচে হসন্ত দুইটা সেম। আমি যদি এইভাবে বলি শেষে কি আছে আনন্দ, এটাও হবে। আমি যদি বলি সৎ যোগ আনন্দ, এটা আমাদের দেশে প্রচলিত নাই, এটাই প্রচলিত। খণ্ডত আর তর নিচে হসন্ত দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। না 3 নম্বর সব হবে না, আমি নিয়ে আসতেছি লাইনে আসতেছি, যে ব্যঞ্জন সন্ধি থেকে আপনি 4-5টা নিয়ম আপনার অ্যাটলিস্ট মনে রাখতে হবে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে। তারপর যদি আমি বলি যে
অনেকগুলো আসতে পারে। ক্লিয়ার হলে বলেন ক্লিয়ার কিনা। যদি এরকম থাকে যে 3 নম্বর বর্ণ, তাহলে সেটা কি হয়ে যাবে? 1 নম্বর বর্ণ হয়ে যাবে। আমি যদি বলি সুবন্ত, বটা কত নাম্বার বর্ণ একটু বলেন তো দেখি। বটারা হচ্ছে কই? প ফ ব, এই যে দেখেন শেষেরটা বটা হচ্ছে 3 নম্বর বর্ণ, এটা 1 নম্বর বর্ণ কি? 1 নম্বর বর্ণটা হচ্ছে প, তাহলে কি হয়ে যাবে? সুবন্তটা হয়ে যাবে কি? শুভ। শুভ। ব হচ্ছে 3 নম্বর বর্ণ, এটা 1 নম্বর বর্ণ হচ্ছে কি? প। তাহলে শুভ যুগ বর মধ্যে একটা অ আছে আর শেষে নয়তয়, শুভ যুগ অন্ত হয়ে গেছে কি? সুবন্ত। ক্লিয়ার কিনা বলেন। নিয়ম নাম্বার হচ্ছে 2। নিয়ম নাম্বার হচ্ছে 2। এইভাবে একটু করবেন। 5 5 সমান সমান 1 5। 5 5 সমান সমান কি হয়ে যাবে? 1 5। এটা হচ্ছে আরেকটা নিয়ম। হ্যাঁ ঠিক আছে। আমি এখানে কি বলেছি? 5 5 সমান সমান কি হয়ে গেছে? 1 5 হয়ে গেছে। এখন 5 5 কি করে 1 5 হয়ে গেল সেটা বুঝতে হবে। এখানে বিষয়টা হচ্ছে যে 5 নম্বর বর্ণ, দেখেন 5 নম্বর বর্ণ কি আছে? ঙ আছে, ইয় আছে, হ্যাঁ, দন্ত ন আছে, মূর্ধন্য আছে, দন্ত ন আছে, একটা কি আছে? ম আছে। যে ওই পাশের 5 নম্বর বর্ণ যদি দুইটা থাকে যুক্ত অবস্থায়, 5 5, তাহলে প্রথম 5 নম্বর বর্ণটা 1 নম্বর বর্ণে রূপান্তরিত হবে, আর পরের 5 নম্বর বর্ণটা ওই 5 নম্বর বর্ণই থাকবে। কি বললাম? যে দুইটা 5 নম্বর বর্ণ, শেষের দুইটা বর্ণ যদি যুক্ত অবস্থায় থাকে, তাহলে প্রথম যে 5 নম্বর বর্ণটা আছে সেই 5 নম্বর বর্ণটা 1 নম্বরের বর্ণ রূপান্তরিত হবে, আর পরের 5 নম্বরটা 5 নম্বরই থাকবে। যেমন হচ্ছে আমি যদি বলি মিনময়, দেখেন দন্তন্য আর ম দুটা কি 5 নম্বর বর্ণ? এই যে দেখেন ত থ দ দ দন্তন্য, আর এটা হচ্ছে কি? ম। দুটাই হচ্ছে 5 নম্বর বর্ণ। তাহলে আমি বলছি প্রথম 5 নম্বর বর্ণটা 1 নম্বর বর্ণে রূপান্তরিত হবে, পরের 5 নম্বর বর্ণটা 5 নম্বর বর্ণই থাকবে। এটা বুঝছেন কিনা আগে বলেন। বুঝতে পারতেছেন না? দেখেন দন্তন্য আর ম, আমি বলছি দুইটা 5 নম্বর বর্ণ যদি থাকে, আজান হচ্ছে, আজানটা একটু শেষ হোক।
দেখেন আমাদের তন্ময় স্যার, তন্ময় স্যারকে দিয়ে এই উদাহরণটা দিই। আমি বলছি যে দুইটা 5 নাম্বার বর্ণ ক, ক, খ, গ, ঘ, ঞ, ত, থ, দ, ধ, কি দন্ত ন। এই যে শেষের যে 5 লাইনের বর্ণগুলা, এটা দুইটা বর্ণ যদি একত্রে থাকে তাহলে প্রথম 5 নাম্বার লাইনের যে বর্ণ, প্রথম 5 নাম্বার বর্ণটা হচ্ছে 1 নাম্বার বর্ণে আসবে, পরের 5 নাম্বারটা কি হবে, ওই 5 নাম্বারই থাকবে। যেমন আমাদের তন্ময় স্যার, তন্ময় স্যার বানানটা হচ্ছে কি তন্ময়, ত দন্ত নয়, ম সংযুক্ত একটা হচ্ছে কি অন্তস্থ, তাই তো? আমি বলছি প্রথম 5 নাম্বার এটা কি ত দন্ত নয় ময়, প্রথমে কি উচ্চারণ করি ন, নয়ের 1 নাম্বার বর্ণটা কি সেটা একটু বলেন তোমাকে। ত, থ, দ, ধ, দন্ত ন, তাহলে কি ত হচ্ছে কি 1 নাম্বার বর্ণ। ত বলতে আমরা বুঝি খণ্ডত্ব, তাই না? তাহলে কি হবে, তর সাথে আমি খণ্ডত্ব দিয়ে দিলাম, তৎ যোগ শেষে যে ম আছে ওই মই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না, ম শেষে অন্তস্থ অ, তন্ময়। এটা বুঝছেন কিনা? তারপর যদি আমি বলি মৃন্ময়, যেটা আমি লিখেছিলাম মৃন্ময়, মৃন্ময়, দন্ত ন আছে, নয়ের 1 নম্বর বর্ণ কি খণ্ডত্ব ত, তাই না? ত মানে আমরা খণ্ডত্ব বুঝি, তাহলে কি হবে মৃত, মৃত যোগ ম যা আছে ওই ময় হবে। তারপর যদি আমি বলি চিন্ময়, কি বললাম আমি, চিন্ময়, তাই না? দন্ত ন যেটা আছে এই নটা 1 নম্বর বর্ণ হবে, নটা হয়ে যাবে কি 1 নম্বর বর্ণ হচ্ছে কি চিত যোগ ময়, এইভাবে আমি লিখে দিলাম তর নিচে হসন্ত দিয়ে, কিন্তু এটা আসলে বহুল প্রচলিত না, এই জন্য এটাকে আমরা লিখতে হবে চিত খণ্ডত্ব। এই খণ্ডত্ব আর তর নিচে হসন্ত এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আপনি বলেন যে তর নিচে হসন্ত মানে কি স্যার, এটা কেন দেয়া হয়? প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ যখন আপনি উচ্চারণ করতে যাবেন তার সাথে এক একটা স্বরবর্ণ আপনি উচ্চারণ করবেন। যেমন আপনি যদি বলেন ম, মর সাথে একটা অ উচ্চারিত হয়। আপনি যদি বলেন ত, তর সাথে একটা অ উচ্চারিত হয়। যখন কোনো বর্ণের নিচে হসন্ত চিহ্ন থাকে তখন বুঝতে হবে যে এটার মধ্যে যে একটা স্বরবর্ণ আছে ওই স্বরবর্ণটা এখানে আর থাকবে না, এটুকু বুঝানো। তর নিচে হসন্ত মানে হচ্ছে কি তর সাথে যে একটা অ উচ্চারিত হয় ওই অটা আর উচ্চারিত হবে না, এই জন্য তর নিচে হসন্ত। তর নিচে হসন্ত আর খণ্ডত্ব দুটো সেম, এটা কোনো পার্থক্য নাই। বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে আমাকে বলেন, যে ক্লিয়ার যদি হন তাহলে আমি পরের ইয়েতে চলে যাই, পরের একটা নিয়মে চলে যাই আমরা। আর ক্লিয়ার না হলে আমি আবার বোঝানোর চেষ্টা করি, কোনো সমস্যা নাই, কারণ আমার বোঝাতে কোনো সমস্যা নাই। আরেকটি নিয়ম হচ্ছে 3। দেখেন আমি যদি বলি দেখেন অনস্বার থাকলে সেটা কি হয়ে যাবে, ম হয়ে যাবে। আমি কি বললাম, যদি অনস্বার থাকে তাহলে কি হয়ে যাবে, ম হয়ে যাবে। যেমন দেখেন আমি যদি বলি সংসার, হ্যাঁ সংসার এটা বললাম, এন কি আছে অনস্বার আছে, তাই না? অনস্বার থাকলে সেটা কি হয়ে যাবে, ম হয়ে যাবে। তাহলে দেখেন সম যোগ সার, সংসার, কি হয়ে গেল সংসার। আরেকটা যদি আমি বলি যে সংযম, আমি কি বললাম সংযম, এখানে কি আছে অনুস্বার আছে, এই জন্য কি হয়ে যাবে বিসর্গ হয়ে যাবে, সরি ম হয়ে যাবে, সংযোগ
জম, সংযম। মোট কথা যদি কোনো শব্দের মাঝখানে আপনি অনুস্বার দেখেন তাহলে আপনি মনে করতে হবে যে এই অনুস্বারটা উঠাই দিয়ে তার জায়গায় আমাকে কি বসাতে হবে, ম বসাতে হবে, তাইলে সেটি হয়ে গেল। ক্লিয়ার? যাই হোক, অনেকেই উত্তর দিচ্ছেন। হ্যাঁ, উত্তর হচ্ছে কোন সংবাদ। হ্যাঁ, সংবাদ আয়োজন লিখেছেন, সংবাদ অনুস্বার আছে, অনুস্বার থাকলে এটা উঠাই দিতে হবে, উঠাই দিয়ে আমাকে কি দিতে হবে, ম, সম যোগ কি বাদ, যা আছে পরেরটুকু শেষ, আর কিচ্ছু না। খালি এটুকু দেখবেন যে কোন শব্দের মাঝখানে যদি কি থাকে, অনুস্বার থাকে, তাহলে অনুস্বারটা উঠাই দিবেন, উঠাই দিয়ে তার জায়গায় কি বসাবেন, ম বসাবেন। যাই হোক, আজকে এ পর্যন্ত পড়ি, একটু বেশি পড়ে ফেলছি, বেশি না কমই পড়ছি, তাই না? এখন কথা হচ্ছে যে এত পড়লে যদি মনে না থাকে তাহলে তো সমস্যা। তাহলে আজকে আমরা কি পড়লাম আজকে ক্লাসে, সেই বিষয়টুকু আমরা একটু রিভিউ করি। আমরা এটুকু পড়লাম যে প্রথমে এসে আমরা পড়েছিলাম যে সন্ধির প্রকারভেদটা আমরা শেষ করেছি, যে সন্ধি পরীক্ষায় যদি আসে সন্ধি কত প্রকার, তাহলে আপনাকে উত্তর করতে হবে সন্ধি হচ্ছে তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। কিন্তু পরীক্ষায় যদি আসে সন্ধি প্রধানত কয় প্রকার, তাহলে আপনাকে উত্তর দিতে হবে দুই প্রকার, বাংলা সন্ধি, একটা হচ্ছে তৎসম সন্ধি। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার থাকবে। যদি আসে সন্ধি প্রধানত কত প্রকার, তাহলে বলতে হবে সন্ধি প্রধানত দুই প্রকার। আর যে পরীক্ষা আসে সন্ধি কত প্রকার, তাহলে দিতে হবে সন্ধি তিন প্রকার। প্রকারভেদ নিয়ে ঝামেলা আমাদের শেষ। তারপর আমরা আসলাম হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিতে আমরা এটুকু বলেছি যে তিন সরাও, একটা নিয়ম পড়িয়েছি আমরা, এই একটা নিয়মের মধ্যে সন্ধির সকল নিয়ম শেষ হয়ে গেছে। তিন সরা বলতে, তিন স বলতে আমরা তিনটা স বুঝিয়েছি। তারপর আমরা কি বলছি, র, রেফ, আর একটা হচ্ছে উ বলতে আমরা বুঝিয়েছি উকার। এই কয়েকটা বর্ণ এবং চিহ্ন উঠাই দিয়ে তার জায়গায় যদি আমি বিসর্গ বসাই দিই, তাইলে সেটি বিসর্গ সন্ধি। তারপর আমরা বললাম ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি আমরা কয়েকটা নিয়ম পড়লাম, সেই নিয়মগুলা কি পড়লাম আমরা, সেই নিয়মগুলো আমরা কি পড়লাম, নিয়মগুলো আমরা পড়েছি যে আপনি যদি মানে বর্গের ইগুলা চিনেন, তাহলে 3 নাম্বার বর্ণ থাকলে সেটা 1 নাম্বার বর্ণে রূপান্তর হয়ে যাবে। আবার আমরা কি বললাম, 5 পাঁচ যদি থাকে তাহলে 1 5 হয়ে যাবে। আবার আমরা পড়লাম যদি কোনো শব্দের মাঝখানে অনুস্বার থাকে সেটা উঠাই যায় জাস্ট ম বসবে। ক্লিয়ার কিনা? এই কয়েকটা বিষয় আমরা পড়েছি। আপনারা এই কয়েকটা বিষয় একটু মনে রাখার চেষ্টা করবেন। বাকি ক্লাসে আমরা অন্যান্য সন্ধি নিয়ে কথা বলবো। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন। মৌমিতা বিশ্বাস, সবগুলা রুল শেষ করা আসলে এক ক্লাসে পসিবল না। হ্যাঁ, আমরা অ্যাটলিস্ট 2টা ক্লাস নেই। সন্ধি তো এত সহজ বিষয় না। যেমন বিসর্গ সন্ধি নিয়ে আপনি 10টা নিয়ম আমি পড়াতে পারতাম, কিন্তু 10টা নিয়ম পড়ানোর দরকার নাই, কারণ এক নিয়মে যদি আমি 10টা নিয়ম পড়াইতে পারি আমার তো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে, এটুকু আজকে ভালো থাকেন। নেক্সট ক্লাসে আমরা সন্ধি শেষ দিয়ে দিব। হ্যাঁ, সন্ধি ক্লাস শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে। এ পর্যন্ত সুস্থ থাকেন আপনারা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে।